প্রিয় দর্শক, বাংলা ভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জাহাঙ্গীর আকন্দ। আমরা আজকে এসেছি এমন একজন তরুণ রাজনীতিকের কাছে যিনি বিদেশে পড়াশোনা করেছেন। বিদেশে স্থায়ীভাবে বসবাসের সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও তিনি দেশের টানে, দেশের মানুষের টানে তিনি চলে এসেছেন এবং রাজনীতির হাল ধরেছেন। তিনি হচ্ছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। আমরা এখন তার সাথে কথা বলবো, তার রাজনীতির বিষয়, ভবিষ্যতে তিনি কি করতে চান দেশ ও জাতির জন্য, সেসব বিষয়ে একটু আলোচনা করব। জনাব ইসরাফিল খসরু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আপনি তো দেশের বাইরে পড়াশোনা করেছেন, তো আপনার ছোটকাল থেকে পড়াশোনা পর্যন্ত একটু জানতে চাই, কোথায় গিয়েছে বা পড়াশোনা করেছেন? জীবনের প্রথম 10 বছর গেছি চট্টগ্রামে, তারপরে ধরেন এরপরে চলে এসেছি ঢাকাতে, স্কুলিং এরপরে ঢাকাতে স্কলাস্টিকা স্কুলে। তারপর 2000 সালে আমেরিকায় চলে যাই উচ্চশিক্ষার জন্য। সো আমার সাবজেক্ট ছিল ইকোনমিক্স আর পলিটিক্যাল সায়েন্স। 2004 সালে গ্র্যাজুয়েশন শেষ করে বাংলাদেশে চলে আসা, এরপরে ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া। তারপরে তো অনেক বছর ব্যবসাতেই ছিলাম। তারপর 2010-11 সাল থেকে কিছু লেখালেখিও করতাম ব্যবসার পাশাপাশি ইংরেজি পত্রিকাগুলোতে। আর 2015 সাল থেকে আসলে ধীরে ধীরে রাজনীতিতে সম্পৃক্ত হওয়া, সেটাও খুবই ইন্টারেস্টিং। আপনি জানেন আমার বাবা একজন রাজনীতিবিদ, কিন্তু একটা স্টেজ আমি খেয়াল করলাম যে উনি মোটামুটি জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত বেশি হয়ে যাচ্ছেন এবং সময়টা ব্যয় করছেন ওখানেই বেশি। সো আমি তখন মনে করলাম যেটা আমার দায়িত্ব, চট্টগ্রাম আমাদের নির্বাচনী এলাকা যা আছে এবং আমাদের এলাকায় যে নেতাকর্মী তাদের পাশে দাঁড়ানো। এবং আপনি জানেন তখন একটা কঠিন সময় যাচ্ছিল, কিন্তু তাদের সকল নেতাকর্মীদের সবাই মামলায় জর্জরিত ছিল, অনেকে ঘরে থাকতে পারছিলেন না। তখন আমার মনে হয়েছে আমার এলাকায় গিয়ে তাদের পাশে দাঁড়ানোটা আমার মূল একটা দায়িত্ব, নৈতিক দায়িত্ব। সো আই থিঙ্ক সেখানেই এভাবেই এলাকায় গিয়ে আমাদের নেতাকর্মীর সাথে কাজ করতে করতে কিন্তু অনেকটা আমি বলি অর্গ্যানিকভাবে রাজনীতিতে জড়িয়ে যাওয়া। এটা কোনো প্ল্যান কিছু ছিল না, আমি কখনোভাবে চিন্তা করি নাই সক্রিয় রাজনীতির কথা। সো ধীরে ধীরে এটাই গ্র্যাজুয়ালি এভাবে রাজনীতিতে জড়িয়ে যাওয়া এবং রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া। তো আপনি আমেরিকায় পড়াশোনা করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে, তো সেখানে তো আপনার বসবাসের জন্য স্থায়ীভাবে বসবাসের একটা সুবর্ণ সুযোগ ছিল, যেটা অনেকেই হাতছাড়া করতে চায় না, কিন্তু আপনি কেন সেই সুযোগ ছেড়ে দেশে চলে এসেছেন? দেখেন, এই দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। এই দেশটা আমাদেরকে সব কিছু দিয়েছে। এই দেশে আমি ভালো স্কুলে পড়েছি, একটা ভালো জীবনযাপন করেছি। কাজে একটা মূল দায়িত্ব তো আমার হচ্ছে এই দেশকে কিছু ফিরিয়ে দেওয়া, কিছুটা হলেও। আর যেহেতু আমার পরিবার রাজনৈতিক পরিবার, আমার বাবা খালি নয়, আমার দাদাও রাজনীতিবিদ ছিলেন। সো টেকনিক্যালি আমি 3rd জেনারেশন যিনি রাজনীতিতে এসেছি। সো আমার মনে হয়েছে যে রাজনীতির ভালো মাধ্যম দেশকে কিছু ফিরিয়ে দেওয়ার জন্য। এবং আমার মনে হচ্ছে যেটা প্রথম করা হয়েছিল, যেটা আমার লোকাল এরিয়া যেটা চট্টগ্রাম, আমি সেখান থেকে শুরু করা মনে করেছি আমার জন্য সমীচীন। কারণ আমি মনে করি রাজনীতি কিন্তু শুরু হয় লোকাল থেকে, তারপর আপনি ন্যাশনাল পলিটিক্স কথা চিন্তা করতে পারেন। কাজে আমি প্রথম চিন্তাটা ছিল যে আমি চট্টগ্রামের রাজনীতি সম্পৃক্ত হব, চট্টগ্রামের মানুষের জন্য কিছু করব এবং ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতিতে আমি কিছু হলে কন্ট্রিবিউট করতে পারবো। কিন্তু হ্যাঁ, দেশের প্রতি দায়বদ্ধতা থেকে আসা। এবং আমার মনে হয়েছে অলওয়েজ যে রাজনীতি একটা ভালো অলওয়েজ মাধ্যম। কারণ রাজনীতি এমন একটা মাধ্যম যেখানে আপনি ডাইরেক্টলি জনগণের সাথে কাজ করেন, কিন্তু কাজে এরকম মাধ্যম কিন্তু খুব বেশি নাই। মাধ্যম কিছু যে হাতে কোনো কয়েকটা মাধ্যম আছে। কাজে আমার মনে হচ্ছে যেহেতু আমার সুযোগটা ছিল, আমি মনে করেছি যে না, এটা একটা ভালো সুযোগ দেশের জন্য কিছু করা, জনগণের জন্য কিছু করা এবং প্রথমত আমার এলাকা চট্টগ্রামের জন্য কিছু করা। তারপর ধীরে ধীরে আমি যদি কাজ করে একটা জায়গায় যেতে পারি এটা অন্য বিষয়, বাট আমার মূল চিন্তাটা ছিল এটাই। আপনি তো তরুণ রাজনীতিক, দেশের বিশাল একটা জনগোষ্ঠী হচ্ছে তরুণরা, তরুণদের জন্য আপনি কি করতে চান? বর্তমান বাংলাদেশ বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ বলেন, বিনির্মাণ করবে তরুণরাই। এখানে মূল কাজ ছিল তরুণদেরকে, কিন্তু আমি একটাই মেসেজ সবসময় দেই, এটা সবসময় বলি, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চায়, বলছি আমি বলছি রাজনীতি পরিশ্রমের কাজ। খালি খ্যাতি পাওয়ার চিন্তা করে এসে কিন্তু রাজনীতি সে কোনো লাভ নাই। রাজনীতি সপ্তাহে হয়তো খ্যাতি পাবেন, বা সেটা হবে সাময়িক, কিন্তু আপনি যদি কাজ করে যান, পরিশ্রম করে যান, ওই ক্ষেত্রে কিন্তু আপনার রাজনীতি কিন্তু সাস্টেনেবল হবে, স্থায়িত্ব থাকবে। কাজে তরুণদের জন্য আমার একটাই বার্তা হবে, যারা রাজনীতি খালি নয়, যে কোনো প্রফেশনে বাংলাদেশে আসতে চান, বাংলাদেশে যদি কিছু করতে চান, আই থিঙ্ক মূল জিনিসটা হবে আপনার এখানে পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে
এবং আরেকটা জিনিস দেশপ্রেম থাকতে হবে, দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। আপনি যদি দেশপ্রেম না থাকে, আপনি যদি তখন আপনি যাই করবেন, আপনি করবেন নিজের জন্য। দেশপ্রেম থাকলে আপনি একটা বড় জনগোষ্ঠীর জন্য কিছু করার কথা চিন্তা করবেন। এবং আমার মনে হয় সেই ধরনের চিন্তাধারা থেকেই দেশে আসা উচিত। আপনি রাজনীতি করেন অথবা যে কোনো প্রফেশনে যান, আপনার কিন্তু চিন্তাটা থাকতে হবে যে আমি একটা বৃহত্তর একটা স্বার্থ থাকতে হবে, এবং বৃহত্তর স্বার্থ হচ্ছে দেশের স্বার্থ, সেটা চিন্তা করে আগাতে হবে। আমরা যদি একটা মেধাভিত্তিক সমাজ গঠন করতে পারি, তাহলে বাংলাদেশে যারা মেধা আছে তারা কিন্তু দেশের জন্য কাজ করতে তারা উৎসাহিত হবে, কারণ তারা জানে তাদের মেধার মূল্যায়ন হবে। এখন মেধাভিত্তিক সমাজ গড়তে হলে কিন্তু আমরা সকলকে মিলে কাজ করতে হবে, হ্যাঁ, খালি রাজনীতিবিদ না। বাংলাদেশের প্রতিটি সেক্টরে যত স্টেক হোল্ডার যারা আছেন সবাই মিলে কিন্তু কাজ করতে হবে। আপনি যদি একটা মেরিট বেস সোসাইটি গঠন করতে পারেন, তাহলে কিন্তু আপনার তরুণদের থেকে যেটা আপনার আহরণ করার কথা সেটা আহরণ করতে পারবেন। আপনি জেন জি বলেন, জেন এক্স বলেন, বিভিন্ন জেনারেশন, আপনার যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা পেতে হয়, যেটা আমরা বলি যে বিভিন্ন সেক্টরে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমাদের পাওয়ার কথা, সেটা পেতে হলে কিন্তু আপনার মেধাভিত্তিক সমাজ গঠন করতে হবে। সো মেধাভিত্তিক সমাজ গঠন আমার সকলের এগিয়ে আসতে হবে। এখানে তরুণদের নিজেদের কিছু ভূমিকা আছে, হ্যাঁ, তারাও কিন্তু নিজেদের স্বার্থ না দেখে গ্রেটার যে জাতীয় স্বার্থ দেখে এবং এই সমাজ গঠনে সহযোগিতা করে, তাহলে এটা সম্ভব। কাজে এখানে একটা কালেকটিভ এফোর্ট দরকার। আর তরুণদেরকে যদি আমাদের এই রাষ্ট্র গঠনে সম্পৃক্ত করতে হয়, আমাদের কিন্তু স্কিল ডেভেলপমেন্টের দিকে নজর দিতে হবে। তাদেরকে বিভিন্ন স্কিলে কিন্তু তাদেরকে আমাদের প্রশিক্ষিত করতে হবে, যাতে তারা নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হয়, নতুন নতুন সেক্টর উন্মোচন হয়। আমরা কিন্তু কিছু হাতে গোনা কয়েকটা স্কিল সেট নিয়ে আপনার দেশ গঠন করতে পারবেন না। আপনার স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ, আইটি সেক্টর বলেন, ব্যাংকিং সেক্টর বলেন, বিভিন্ন সেক্টরগুলোতে গ্র্যাজুয়াল স্কিল ডেভেলপমেন্ট হবে, যাতে আমাদের তরুণরা সব জায়গায় সম্পৃক্ত হতে পারে এবং দেশে তারা কন্ট্রিবিউট করতে পারে এবং দেশের জন্য তাদের থেকে আউটপুটটা পায়। কাজেই এই ব্যাপারে আমাদের দলের অনেক চিন্তাভাবনা আছে। আপনি যদি 31 দফাটা দেখেন, আমরা কিন্তু একটা যুব উন্নয়ন নীতিমালার কথা বলেছি বিএনপি, এবং এই যুব উন্নয়ন নীতিমালাটা বিএনপি বলছে যে করবে আমাদের তরুণ সমাজের মতামতের ভিত্তিতে। কাজে তাদেরকে একটা ইম্পর্টেন্স দেওয়া হবে, তাদের কী রিকোয়ারমেন্ট আছে, তাদের চাহিদা কী, এটার ভিত্তিতে একটা যুব উন্নয়ন নীতিমালা বিএনপি করবে, অলরেডি বলেছে সেটা। এবং সেখানে স্কিল ডেভেলপমেন্টের কথাটা চলে আসে, যেটা আমি বললাম। কাজে তাদেরকে বিভিন্ন স্কিলে যেন প্রশিক্ষিত করতে পারে এবং তারা যেন বেসিক্যালি কাবিল হয়ে ওঠে, তারা যেন বিভিন্ন জায়গায় যেন তারা কন্ট্রিবিউট করতে পারে। সেই ব্যাপারে কিন্তু আমরা আলাপ করেছি, আমাদের 31 দফার মধ্যে আছে কিন্তু এই বিবরণে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সংস্কার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা চলছে। বিএনপি 2য় দফায়ও তাদের সাথে বৈঠক করেছে, গতকালকে একটু বৈঠক হয়েছে এবং আগামী পরশুদিন আরেকটা আছে। তো বিএনপি এই সংস্কার প্রক্রিয়াকে কীভাবে দেখে, বা বিএনপি কী চায়, কী ধরনের সংস্কার চায়? দেখেন, বিএনপি 31 দফাটা কিন্তু উন্মোচন করেছে 2023 সালের জুলাই মাসে। কাজে আমরা আজকাল যে সংস্কারের কথা বলি, এই সংস্কার প্রস্তাব কিন্তু সবার আগে দিয়েছে কিন্তু বিএনপি, ঠিক আছে। এবং এখানে অনেকগুলো প্রপোজাল যেগুলো আসছে, এগুলো কিন্তু এসছে বিএনপির 31 দফা থেকেই। বিএনপির কথা হচ্ছে ভেরি সিম্পল। বিএনপি বলছে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সংস্কার কিন্তু থেমে যাবে না, সংস্কার চলতেই থাকবে। এবং এই চলমান প্রক্রিয়াতে একটি রাজনৈতিক সরকার এসেও কিন্তু এই প্রক্রিয়াকে চলমান রাখতে হবে। বিএনপির পজিশন হচ্ছে আমরা একটা নির্বাচনী রোডম্যাপ চাচ্ছি। সংস্কারে যে আলোচনা হচ্ছেই, বর্তমান সরকার কিন্তু সংস্কার, তারা কী পরিমাণ সংস্কার করতে, এটা কী ব্যাপ্তিটা হয়, এটা কিন্তু ক্লিয়ার করেনি। আপনার কিন্তু 3টে জিনিস ক্লিয়ার করা উচিত সরকারটা। একটা হচ্ছে ওনারা যে কী সংস্কার করছে, এটার ব্যাপ্তিটা কী হবে, দ্বিতীয় হচ্ছে এটার প্রক্রিয়াটা কী হবে, তৃতীয় হচ্ছে এটার প্রায়োরিটিস কী, ওনাদের প্রায়োরিটিসগুলো কী সময়, এগুলো কিন্তু আমরা ক্লিয়ার না। সংস্কারে অনেক আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু সরকার কিন্তু তাদের সংস্কারের ব্যাপ্তিটা কী হবে, সংস্কারের প্রায়োরিটিস কী হবে এবং সংস্কারের প্রক্রিয়া কী হবে, এটা কিন্তু ক্লিয়ার না। এটা তাদের ক্লিয়ার করা উচিত। বিএনপি যেটা বলছে যে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যা করা দরকার, সেই ক্ষেত্রে কিন্তু সরকারকে পূর্ণ সহযোগিতা করে যাচ্ছে এবং করে যাবে। এবং বিএনপি বলছে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যা সংস্কার করার দরকার, সেই ক্ষেত্রে সরকার পূর্ণ সহযোগিতা করবে। এবং বাকিগুলো সংস্কার ক্ষেত্রে যেটা কথাবার্তা বলেছে, বিএনপি বলছে যে একটি রাজনৈতিক সরকারের কিন্তু এই সংস্কারগুলো করতে হবে, যেটা বড় বড় সংস্কার, ঠিক আছে। কাজেই নির্বাচনী প্রক্রিয়া, একটা নির্বাচন কিন্তু একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার শুরু। আমরা এখন বর্তমানে এখন যে সিচুয়েশন আছে, আমরা একটা উন্মুক্ত রাজনৈতিক পরিবেশে আছি,
কিন্তু এটা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু না। গণতান্ত্রিক প্রক্রিয়া অথবা গণতান্ত্রিক শৃঙ্খলা আসতে হলে আপনার শুরু করতে হবে নির্বাচন দিয়ে, যেখানে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার রাষ্ট্র ক্ষমতায় আসবে অথবা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে, তারপর তারা জরুরি সংস্কারগুলো করবে, যেগুলো বড় বড় সংস্কার করা। আপাতত আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই সরকারের দায়িত্ব হচ্ছে একটি নির্বাচনী রোডম্যাপ দেওয়া এবং দেশের আইন শৃঙ্খলা অবস্থা ঠিক রাখা এবং একটি স্মুথ ট্রানজিশনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকারের কাছে, যেটা হচ্ছে নির্বাচন, একটি রাজনৈতিক সরকারের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা। এবং আমরা নির্বাচন যখন তাড়াহুড়া করছি না, আমরা বলছি এটা নির্বাচনী রোডম্যাপ আমরা চাই, একটা নির্বাচনী রোডম্যাপ আমরা চেতেই পারি এবং সরকারের মূল দায়িত্ব হচ্ছে এখানে একটা নির্বাচন রোডম্যাপ দেওয়া। এটা আমরা না, এটা বেশিরভাগ রাজনৈতিক দলই চাইবে স্বাভাবিকভাবে। এবং আমরা নির্বাচন চাওয়াটা আমাদের জন্য খুব স্বাভাবিক জিনিস, কারণ আমাদের যে যদি বলি দল হিসেবে আমরা যে পাবলিক ওপিনিয়ন চাই, পাবলিক ওপিনিয়নটা বোঝার কিন্তু একমাত্র প্রপার ব্যারোমিটারটা হলো নির্বাচন, এছাড়া অন্য কোনো উপায় নাই। ঠিক আছে, কাজে একটা রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়ার বাইরে চিন্তা করার কোনো স্কোপ নাই। এই সরকার বলছেন ডিসেম্বর, এবার বলছেন ডিসেম্বর থেকে জুন। আমার ব্যক্তিগত আমি যেটা বুঝি, আমরা কিন্তু প্রপার একটা নির্বাচনী রোড ম্যাপ চাই এবং রোড ম্যাপটা হবে রিয়েলিস্টিক। ঠিক আছে, এটা যদি আমরা বলি একটা, আপনি তো এটাকে ওপেন এন্ডেড রাখতে পারবেন না। সরকারকে এখন একটা স্পেসিফিক রোড ম্যাপ দেওয়ার কথা এবং রোড ম্যাপটা যদি জাস্টিফায়েবল হয়, অবশ্যই বিএনপি এটাকে বিবেচনা করবে, কিন্তু এটা জাস্টিফায়েবল হইতে হবে, এটা রিয়েলিস্টিক হইতে হবে, এটা রোড ম্যাপ। বিএনপির কথা হচ্ছে আপনি রোড ম্যাপটা দেন, রোড ম্যাপটা আমরা যদি পাই, এই ক্ষেত্রে আমরা এই সরকারের সাথে আলাপ আলোচনা করতে পারি, কিন্তু এটা নির্বাচন রোড ম্যাপ ইজ আ মাস্ট। বিএনপি আপনি জানেন বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় দল, এখানে আমাদের বেসিক্যালি নির্বাচনের জন্য প্রস্তুতি থাকবে, এটাই স্বাভাবিক। এবং আমরা কিন্তু দেখবেন যে আমাদের 31 দফাটা নিয়ে কিন্তু রেগুলার কাজ করে যাচ্ছি, একদম তৃণমূলের কাছে যাচ্ছি, আমাদের দফাগুলো পৌঁছে দিচ্ছি। কারণ আমাদের জনগণকে কাছে যদি আমার কনফিডেন্সটা পেতে হয়, তাদেরকে আগে জানাতে হবে যে আমরা তাদের জন্য কী করব, ভবিষ্যতে আমাদের কী চিন্তাভাবনা আছে, আমাদের কি ভিশন আছে, আমাদের নেতা জনাব তারেক রহমানের ভিশনটা কী, ওনার ভিশনটা কিন্তু 31 দফার মধ্যে কিন্তু বিবরণ দেওয়া আছে। আমাদের মূল দায়িত্ব হচ্ছে আমাদের দলের ভিশন, আমাদের লিডারের ভিশন নিয়ে এখন মানুষের কাছে পৌঁছে দেওয়া, ঘরে ঘরে পৌঁছে দেওয়া। আমরা এই কাজটাই করছি এবং নির্বাচনের ক্ষেত্রে বিএনপি সর্বদাই প্রস্তুত। আপনি কোন আসন থেকে নির্বাচন করতে চান? সত্যি কথা বলতে এটা নিয়ে এখন ভাবি নাই। আমার মূল কাজটা হচ্ছে এখন এলাকায় সময় দেওয়া, জনগণের সাথে সম্পৃক্ত থাকা, তাদের সুবিধা অসুবিধাগুলো বোঝা এবং মূলত কাজ করে যাওয়া। আমার কথা হলো কি, আমি মূল নীতিটা হলো আমি কাজ করে যাব, ওইটার ভিত্তিতে আমি যাই পাবো আমি মনে করি সেটাই হয়তো আমার জন্য শিরোধার্য, সেটাই আমার জন্য সুনির্দিষ্ট ছিল। কাজেই এই ব্যাপারে কোনো কিছু ভাবা হয় নাই। মূল চিন্তাটা হচ্ছে এখন রাজনীতি করে যাওয়া, জনগণের মঙ্গলে কাজ করে যাওয়া, ভবিষ্যতে যা হবার দেখা যাবে এবং এগুলো তো দলের সিদ্ধান্ত। দল যে সিদ্ধান্ত নেবে সেটাই আমার মেনে নিতে হবে এবং দল আমাকে যেই কাজটাই দিবে সেটা কিন্তু আমার একদম ক্লিয়ারলি ফোকাসড হবে, এটা কাজটা করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বিএনপির তরুণ রাজনীতিক ইসরাফিল খসরুর সাথে। তিনি তার আগামী দিনের জনগণকে নিয়ে তার পরিকল্পনা, তরুণদের নিয়ে তার পরিকল্পনার কথা জানালেন। তো এই ছিল এখানকার থেকে সব শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি।